हरे कृष्ण। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाशविदेस्तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। ओके, थैंक यू। তো প্রথমত সবাইকে স্বাগত জানাই। আমি খুব আনন্দ পাচ্ছি যে আজকে আপনাদের আপনাদের বললে বোধহয় একটুখানি ভুল হয়ে যাবে, তোমাদের সবার সম্মুখে আমি আজকে আসতে পেরেছি। এবং আজকে ছুটির দিন, আমি জানি বাংলাদেশে আজকে ছুটির দিন, শুক্রবার। তো প্রভুপাদ বলতেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য যে ছুটির দিন মানে হচ্ছে হলিডে, হলিডে অর্থাৎ ছুটির দিন, কিন্তু সেটা হচ্ছে হলিডে, হলিডে অর্থাৎ খুব পবিত্র দিন। কেন পবিত্র দিন? তার কারণ হচ্ছে যে আমরা সবাই একসঙ্গে কিছু ভালো জিনিস শেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। বিশেষত আমার ভীষণ আনন্দ হচ্ছে যে ইসকন নন্দনকানন আয়োজিত মেগা ইউথ ফেস্টিভ্যালে অনেকে এখানে রেজিস্টার করেছে এবং প্রায় 10,000 স্টুডেন্টস, যেটা বাংলাদেশের একটা বিশেষ ঐতিহ্য। সেটা হচ্ছে যে সবাই খুব, বিশেষ করে ছাত্রছাত্রীরা খুব উৎসাহী। গত 2 বছর ধরে আমরা কিছু শারীরিকভাবে ওখানে উপস্থিত হতে পারছি না, কিন্তু জুমের মাধ্যমে যে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করতে পেরেছি তার জন্য আমি ইসকন ইউথ ফোরামের নন্দনকাননের ভক্তদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং আমি আমার খুব কাছের ব্যক্তি হিজ গ্রেস জগৎগুরু গৌরাঙ্গ প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন এবং যুগ্ম সম্পাদন, অনেক দিনের আমাদের বন্ধুত্ব। এবং আমি যখনই বাংলাদেশের কোনো প্রোগ্রামে আসি তখন আমার যেটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি বাংলাদেশকে ভীষণ ভালোবাসি। তার কারণ হচ্ছে যে আজ যদি বাংলাদেশ না থাকতো, আমরা চৈতন্য মহাপ্রভু বা তার যে পার্শ্বদের কৃপা আমরা পেতে পারতাম। সেজন্য বাংলাদেশ হচ্ছে একটি বিশেষ জায়গা, বাংলাদেশ হচ্ছে একটি বিশেষ পবিত্র স্থলী যেখান থেকে তোমরা সবাই উপস্থিত হয়েছো। আর আমি এখন বসে আছি কলকাতায়। কলকাতা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের জন্মস্থান। আমি যেখান থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, এইটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দের মন্দির, যেটা প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন। তো অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবার জন্য, এবং তোমাদের সবাইকে অভিবাদন জানাই যে তোমরা আজকে সবাই এখানে উপস্থিত হতে পেরেছো। এবং আমি আশা করি আগামী 45 মিনিট আমি যে আলোচনা করব সেটা সবার খুব ভালো লাগবে। তো প্রথমত আমি চাই যে যদি চ্যাট বক্সে কেউ কিছু না লেখে এখন সব থেকে ভালো হয়। আমরা সবাই এখন শুনবো যে বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, যার বঙ্গানুবাদ করলে এরকম হয়, স্টপ ওয়ারিং, চিন্তা করার বন্ধ করো, স্টার্ট লিভিং, এবং জীবনটাকে উপভোগ করো। এই বিষয়ে আমরা আলোচনা করব। এবং যে শিক্ষার দ্বারা আমি শিক্ষিত হয়েছি, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের কৃপায় যে সমস্ত গ্রন্থগুলো আমরা গ্রহণ করেছি, অধ্যয়ন করেছি, এবং বিভিন্নভাবে আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু বৃন্দের কাছ থেকে যা শিক্ষা আমি পেয়েছি, এবং গৌড়ী বৈষ্ণব পরম্পরায় তথা রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত এবং বিভিন্ন ব্যক্তিদের, মহান ব্যক্তিদের শিক্ষার দ্বারা শিক্ষিত হয়ে যা আমরা শিখেছি, এই বিষয়ের উপরে যে স্টপ ওয়ারিং স্টার্ট লিভিং, যেটা বিশেষত যুব সমাজের জন্য আমরা আজকে উপস্থিত করছি।
ইসকন নন্দন কানন ইসকন ইউথ ফোরামের তরফ থেকে। আমি আশা করি সবাই খুব মন দিয়ে শুনছে। আমি আশা করব যে সবাই খুব মন দিয়ে শুনলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো। তো আমরা বর্তমান কালে দেখি যে আমরা খুব দ্রুত জীবন যাপন করছি বা ফাস্ট লাইফ লিড করছি। আমরা এখন ফেসবুক, টুইটার, ইমেল, হোয়াটসঅ্যাপ, জুম মিটিং, নতুন একটা জিনিস আমরা শিখলাম এই প্যান্ডেমিকে। এটা আগেও ছিল, কিন্তু আমাদের জীবন অনেক দ্রুতগামী হয়ে গেছে। এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি, লোকের সঙ্গে দেখা হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু আমরা দেখছি যত দিন যাচ্ছে চিন্তা, যেটাকে বলা হয় ইংরেজি ভাষায় ওয়ারি, সেটা কিন্তু আমাদের বেড়েই চলছে। বিশেষত আমরা দেখা যায় যে যুবগোষ্ঠীর মধ্যে এই চিন্তা, বা যেটাকে বলা হয় আরেকটা বাংলা ভাষায় বলতে গেলে আহ ভাবনা, ভাবছি, অনেক ভাবছি আমি, খুব চিন্তা হচ্ছে আমার, আমি খুব পীড়িত হচ্ছি আমার মনের দ্বারা, এটা খুব বেড়ে চলছে। কেন বেড়ে চলছে তার অনেক কারণ আছে, আমরা দেখি, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং কিছু সুরাহা, যেটা শাস্ত্রেও বলছে এবং যেটা আমরা আলোচনা করব, তার মাধ্যমে আমরা কিছু উপায়ও বলবো কি তার মাধ্যমে আমরা এই চিন্তা থেকে দূরে থাকতে পারি। তো চিন্তা কার কার হয় এটা আমি জিজ্ঞেস করছি না। তার কারণ হচ্ছে চিন্তা সবার হয়। ছোট ছোট কারণের জন্য মানুষ চিন্তা করে, একটা ছোট চিঠি, বা কেউ ফেসবুকে আমাকে ব্লক করে দিল, আনফ্রেন্ড করে দিল, তাই না? বা কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আমাকে ব্লক করে দিল, আমার চিন্তা শুরু হয়ে গেল। হয়তো জিনিসটা খুব ছোট, কিন্তু আমি চিন্তা করতে 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 আমার মাথা আরো বেশি আহ বিরক্ত হয়ে যায়, আমার মাথা ব্যথা করতে শুরু করে। এবং আমরা সবসময় দেখি যে কোনো প্রকার সম্পর্কের খাতিরে, বন্ধুত্বের খাতিরে, প্রেম ঘটিত ব্যাপারে, বা পারিবারিক ব্যাপারে, বা কাজের জায়গায়, বা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে, সব সময় আমরা কিন্তু পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা প্রভাবিত হই, এবং স্থানকাল পাত্র হিসেবেও আমরা কিন্তু চিন্তাগ্রস্ত হই। আমরা চিন্তা করি, তার কারণ হচ্ছে যে চিন্তাটা এখন জীবনের একটা অঙ্গাঙ্গী অংশ হয়ে গেছে আমাদের সবার। কিন্তু এই চিন্তা থেকে বেরিয়ে আসা যায়, এবং চিন্তা না করলেও হবে। কেন আমরা চিন্তা করি, কি কারণের জন্য চিন্তা আসে, এবং কি থেকে আমরা উপায় বা মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো চিন্তা থেকে, সেটা আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আর যদি বিস্তারিত আলোচনা চাওয়া হয়, তাহলে আমাদের ইসকন ইউথ ফোরামের যে আরো সুন্দর সুন্দর কোর্স গুলো আছে, যেটা ডিওয়াইএস, ডিসকভার ইয়োরসেলফ, তাতে আমি যারা যারা নতুন তাদের সবাইকে বলবো তাতে অংশগ্রহণ করার জন্য। তো সেজন্য চিন্তাটা হচ্ছে আপেক্ষিক। হয়তো কারুর জন্য যে চিন্তা, একজনের জন্য যেটা চিন্তা, আরেকজনের যেটা সেটা সেই রকম চিন্তা নয়। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। একটা ছোট বাচ্চা ছেলে, যে হয়তো বাড়ির বাইরে সবসময় যেতে পারছে না, সে যখন একটা ঘড়িকে দেখে, সময়কে দেখে, তার চিন্তা হয় সময়টা একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। ঘড়ির কাঁটাটা যদি খুব তাড়াতাড়ি ঘুরতো, তাহলে আমার জন্য খুব ভালো হতো। তো ওর চিন্তা কি? ওর চিন্তা হচ্ছে যে আমি কিভাবে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারবো। আমার মনে আছে, আমার একজন খুড়তুতো ভাই ছিল, বা আছে, এখনো আছে, ও বড় হয়ে গেছে এখন। ও যখন ছোট ছিল খুব মোটা ছিল, এবং সবাই ওকে গাল টিপতো, তার সবাই ওর সঙ্গে একটুখানি মজা করতো। তো তখন সে খুব বিরক্ত হতো, এবং ওকে সবসময় বলতো, হ্যাঁ তেরি কি, আমি কবে বড় হবো বলতো, তাড়াতাড়ি ঘড়িটাকে ঘুরিয়ে দেওয়া যায় না? কিন্তু যে যে বৃদ্ধ ব্যক্তি, যার বয়স হয়ে গেছে, সে কি চাইবে? যে ঘড়ির কাঁটাটা যেন উল্টো দিকে ঘুরতে থাকে, তাড়াতাড়ি নয়, আরো যেন ধীরে 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 ঘুরতে থাকে। যতটুকু সময় আছে একটু আনন্দ করে বেঁচে নেওয়া যাক। কেন এত তাড়াতাড়ি ঘড়িটা ঘুরছে? ঘড়িটাকে একটু স্লো করে দিলে ভালো হয়। তো একই জিনিস, কিন্তু একজন ব্যক্তির কাছে সেটা ভিন্ন রকমের চিন্তার উদ্রেক করে। ছোট যে সেভাবে কবে বড় হব, ঘড়িটা তাড়াতাড়ি ঘুরুক। আর যে বয়স্ক ব্যক্তি, সে ভাবছে ঘড়িটা খুব আস্তে আস্তে ঘুরুক, যাতে আমি আরো অনেকদিন এখানে থাকতে পারি। আর সেই রকমই যারা বলে, ভাবো
কেউ খুব ভালোবাসার পাত্রের সঙ্গে যখন ছোট চায়, যারা চায় তাড়াতাড়ি কিছু, সেটা চায় তাড়াতাড়ি ঘড়িটা বাড়ুক, ঘড়িটা তাড়াতাড়ি চলুক, সময় যেন তাড়াতাড়ি বেরিয়ে যায়। আহ আর যারা বয়স্ক বা যারা চায় যে তাড়াতাড়ি না হোক, তারা চায় যে না, খুব আস্তে আস্তে চলুক। অনেকে চায় এবার সময়টা থেমে যাক। হরে কৃষ্ণা। কারা চায় সময়টা থেকে যাক? যে খুব প্রাণের কাছের কেউ কে পাওয়া গেছে অনেকদিন পর, অনেকে হাসছে এখানে দেখতে পাচ্ছি, যে প্রাণের কাছের খুব পেয়েছে একজনকে, খুব কাছের, তাকে আবার কবে পাবো ঠিক নেই, বা কখন পাবো ঠিক নেই, কালকে কখন দেখা হবে ঠিক নেই, সে আরেকটু সময় থাক না কাছে, কি আছে, সময়টা এখানে থেমে থাক। সেরকম ভাবে আমরা দেখি এক একজনের চিন্তা পরিস্থিতি, স্থান, কাল, পাত্র হিসেবে একই জিনিসের চিন্তা কিন্তু অন্যভাবে হয়, বিভিন্ন ভাবে হয়। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে চিন্তা থেকে মুক্তি নেই, বিশেষ করে এই জড়জগতে। জড়জগৎ মানে হচ্ছে এই জগতে কিছু না কিছু ভাবে আমাদের চিন্তার মধ্যে থাকতেই হয়। এবার চিন্তা থেকে বেরোবো কেমন করে? আস্তে আস্তে, সবে তো শুরু হয়েছে আলোচনা, আলোচনাটা একটু এগিয়ে নিয়ে যেতে হবে, অনেক জিনিস বোঝাতে হবে। তো সেজন্য বলা হচ্ছে, নীতি শাস্ত্রে একটা সুন্দর উদাহরণ দেয়া হচ্ছে। কি উদাহরণ দেয়া হচ্ছে? নীতিশাস্ত্রে বলা হচ্ছে, চিন্তা চিতা সমযুক্তা নাম বিন্দু মাত্রেণ বিশেষতঃ, চিন্তা চিতা সমযুক্তা নাম বিন্দু মাত্রেণ বিশেষতঃ, নির্জীব দহতি চিতা সজীব দহতি চিন্তা। এই যে চিন্তা শব্দটি এখানে এলো, প্লিজ আমার সঙ্গে থেকো, কেউ এপাশ ওপাশ মন দিলে হবে না, কারণ আমরা চিন্তা থেকে মুক্তির উপায় বাদ করছি। অনেক সময় চিন্তা হয় না, ওফ কি করব বুঝতে পারছি না, কিন্তু আমি যে কথাগুলো বলছি যদি একটুখানি মন দিয়ে শোনা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে চিন্তাটা আসলে কি, কতটা দরকার আছে চিন্তা করা, কি বিষয়ের উপর চিন্তা করা দরকার আছে, আর কি বিষয়ের উপর চিন্তা করার দরকার নেই, চিন্তা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো। তো নীতিশাস্ত্রে বলছে, চিন্তা চিত সমযুক্তা নাম বিন্দু মাত্রেণ বিশেষতঃ, নির্জীব দহতি চিতা সজীব জহতি চিন্তা। তো বলছে শাস্ত্রে, চিতা আর চিন্তার মধ্যে মাত্র একটা বিন্দুর পার্থক্য রয়েছে, বা দুটোকে দেখতে একই রকম। চিন্তা আর চিতা, মনে না, চিন্তা চিতা একটা বিন্দুর শুধু পার্থক্য রয়েছে, রাইট? চিন্তা চিতা সমযুক্তা না বিন্দু মাত্রেণ বিশেষ, নির্জীব দহতি চিতা। একটি মৃত শরীরকে, যাতে প্রাণ নেই সেটাতে, সেই শরীরকে চিতা একবার দহন করে, চিতা একবার জ্বালায়। কিন্তু একজন জীবিত ব্যক্তিকে এই চিন্তা বারবার জ্বালায় বা আমাদেরকে পীড়ন করে। সেজন্য বলা হচ্ছে, সজীব দহতি চিন্তা নির্জীব জহতি চিতা। তো সেজন্য আমরা দেখি যে আজকালকার দিনে আমাদের, বিশেষ করে যুব গোষ্ঠীর মধ্যে যে আলোচনা করছি, বা আমরা যে যুব সমাজ নিয়ে আলোচনা করছি, বিশেষ করে কিছুক্ষণ আগে ইসলামিয়ত ফোরামের এত সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন ছিল, সেখানে আমরা দেখছি যে বাহ্যিকভাবে আমরা অনেক কিছু দ্বারা প্রভাবিত হই। তা আমি অনেক সময় বলে থাকি, বা আমরা অনেক সময় দেখি, যে এখন জীবনটা হয়ে গেছে কিরকম না, www.com। তো আমি এরকম কেন বলছি, তার কারণ হচ্ছে, www মানে কি, যেমন ছাত্র সমাজ, যখন আমরা থাকি, ছাত্র হোক বা ছাত্রী হোক, এখানে সবাই আছো তোমরা, আমি বলি যে জীবনটা হয়ে গেছে www.com। কিরকম না, রাইট রাইট রাইট, ছাত্র অবস্থায় লেখো 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 লেখো, www.com মানে কি, রাইট রাইট রাইট, খালি লেখো 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 লেখো। লেখা হয়ে গেল, তারপরে কি, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, কাজ করো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। কাজটা করবো কেন? আবার www, সেটা কি, ওয়েলথ ওয়েলথ ওয়েলথ, ধন সম্পত্তি রোজগার করতে হবে, ধন সম্পত্তি রোজগার করতে হবে, ধন সম্পত্তি রোজগার করতে হবে। আহ তারপরে কি, তারপরে শুরু হয়, যেই ধন সম্পত্তি রোজগার শুরু হলো, তখন কি শুরু হয়ে গেল আমার মধ্যে, না আমি সঙ্গে সঙ্গে চিন্তা করতে শুরু করলাম, ওয়ারি ওয়ারি ওয়ারি। ওয়ারি মানে চিন্তা চিন্তা চিন্তা। ওহো, রাত্রে ঘুম আসছে না কেন? টাকা রোজগার হয়েছে, টাকাটা আমি কোথায় লাগাবো, কোথায় খাটাবো, কোথায়? তো শুরু হয়েছিল সে লেখা থেকে, রাইট রাইট রাইট, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, ওয়েলথ ওয়েলথ ওয়েলথ, ওয়ারি ওয়ারি ওয়ারি। তো চিন্তা থেকে মুক্তির জন্য কি উপায়?
কিছুক্ষণ আগে দেখাচ্ছিল আমাদের ভিডিও শোতে, সেটি কি না ওয়াইন 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 মানে ইংরেজি ভাষায় ওয়াইন কথার অর্থ হচ্ছে কি না সুরা বা মদ। আমরা সব দুঃখ ভুলে যেতে পারি যদি একটু ভেতরে যায়, সব ভুলে যাবে। বেয়ারা চালাও ফোয়ারা, তিন সেরি শ্যাম্পেন রাম, একটুখানি পেটে গেলেই আমার সব বাড়ি চলে যাবে। কিন্তু সেটা কি ঠিক? সেটা কি সত্যি? এবং যখন আমি সেইভাবে আসব পান করছি, পরের দিন সকালবেলা আমার কি অবস্থা হচ্ছে? না আমি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যাচ্ছি। সেটা কি না উইপ উইপ উইপ। উইপ 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 মানে না আমি সম্পূর্ণরূপে আমি দুঃখ পাচ্ছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা হচ্ছে যে জিনিসের উপায় আমি চিন্তা থেকে দূরে থাকতে চাইছি, সেই জিনিসটা আমাকে আরো বেশি চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণরূপে আমাদের জন্য নয়। যারা সম্পূর্ণরূপে ভালোভাবে চিন্তা থেকে মুক্তি পেতে চায়, তাদের জন্য এই উপায় ঠিক নয়। তো সেই জন্য শাস্ত্রে এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই জড়জগতের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জড়জগৎটা কিরকম। জড়জগৎটা হচ্ছে অশাশ্বত এবং দুঃখালয়। এটা হচ্ছে অশাশ্বত এবং দুঃখালয়, এবং সেই জন্যে যে বুঝে যাবে যে এই জগতের সমস্যাটা কি, যেমন কোনো বাড়িতে টিভি আসলো বা রেডিও আসলো বা কোন রকম কোন গেজেটস আসলো, তার সঙ্গে একটা ম্যানুয়াল বুক থাকে। সেই ম্যানুয়াল বুকটা যখন আমরা খুব ভালো করে পড়ি, তখন আমরা বুঝতে পারি যে এটা কিভাবে চালাতে পারবো বা এটার কোনো অসুবিধা হলে কিভাবে ঠিক করতে পারবো। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ যিনি ভগবত গীতা বলেছেন, তিনি জড়জগৎ সম্পর্কে বলেছেন দুঃখ হলে আমরা না শাশ্বতম। এবং সেজন্য একটা ইংরেজি ভাষায় কথা বলা হয় পেইন ইজ ইনহেভিটেবল। এই জড়জগতে যন্ত্রণা পাওয়াটা হচ্ছে স্বাভাবিক, অবশ্যম্ভাবী, এটা হবেই। বাট কিন্তু এখানে একটা বাট আছে, সেই কিন্তুটা কি? বাট সাফারিং ইজ অপশনাল। বোঝা গেছে কি? বাট সাফারিং ইজ অপশনাল। পেইন ইজ ইনহেভিটেবল বাট সাফারিং ইজ অপশনাল। চিন্তার মাধ্যমে দুঃখ পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তার দ্বারা প্রভাবিত হয়ে কষ্ট পাওয়াটা কিন্তু আমার উপর নির্ভর করে। কেন আমার মধ্যে নির্ভর করে? তার কারণ হচ্ছে সেটা আমার উপরে নির্ভর করে এই কারণে, তার কারণ হচ্ছে আমার স্বাধীনতা আছে আমার, যে আমি কিভাবে জিনিসটাকে দেখব এবং কিভাবে জিনিসটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই জন্য পারিপারিক পরিস্থিতি যাই হোক না কেন, যদি আমি নিজে ঠিক থাকি তাহলে কিন্তু আমার চিন্তা কম হবে। যেমন একটা ঘটনা বলি। একটা রেস্তোরাঁতে একটা বড় জায়গায় একজন পরিবারের সবাই মিলে, বন্ধুরা মিলে সবাই খেতে গেছে। তো যখন খেতে গেছে ওখানে, তো হঠাৎ একটা আরশোলা বেরিয়েছে একজনের পায়ের কাছে। তো যখন আরশোলা বেরিয়েছে তখন সে চমকে গেছে। আর কে চমকে গেছে? যারা যারা খেতে গেছে তারা চেঁচামেচি শুরু করেছে, উৎপাত শুরু করেছে। কিন্তু সেখানে যে রেস্টুরেন্টটা চালায় বা যে রেস্তোরাঁটার যে দেখাশোনা করে, সে যখন দেখেছে যে আরশোলাটা পড়েছে, সে বুঝতে পেরেছে যে পরিস্থিতিটা কি, এবং তার জায়গায় তারা এসেছে অন্যরা আপ্যায়িত ব্যক্তিরা। সে কিন্তু ওদের মতো চিন্তা করে চেঁচামেচি করছে না। সে কি করলো? আস্তে করে আরশোলাটাকে ঢুকরে নিজের পকেটে পুরে দিল, যেন কিছুই হয়নি, সব ঠিক আছে। এটার উদাহরণ আমি এই জন্য দিচ্ছি, পরিস্থিতি যাই হোক না কেন, যদি আমরা নিজেরা সম্পূর্ণরূপে বুঝি যে কিভাবে বাইরের জিনিস সবকিছু ভালোভাবে চলছে এবং কিভাবে কার দ্বারা প্রভাবিত হব আমি কতটুকু, সেই হিসেবে তাহলে আমি কিন্তু আমার চিন্তাকে বাড়াবো বা চিন্তাকে আমি কমাতে পারবো। কেউ আমাকে জোর করে চিন্তা করাতে পারবে না যদি আমি না চাই। আমি বোঝাতে পারছি কি? আমি একটা আরেকটা উদাহরণ দিচ্ছি। যদি আপনারা তো নদীমাতৃক দেশ না, বাংলাদেশ তো আমাদের নদীমাতৃক দেশ। বাংলাদেশে যখন বাসে করে আমরা যাই, আহ কি বলে, বিভিন্ন পরিবহন সংস্থার মাধ্যমে, তখন আমরা দেখি প্রতি 5 মিনিটে একটা করে নদী পার হতে হচ্ছে। তোমরা নিশ্চয় নৌকাতে বসেছো। নৌকাতে কারা কারা চড়েছে? আমি এখন চ্যাট বক্সে লেখার দরকার নেই, আমি জানি সবাই চড়েছে। বিশেষ করে যারা খুলনা বা বিভিন্ন জায়গায় থাকে তাদের না ওইভাবেই। আমার এখনো মনে আছে যে
একটা বাস চলে যায় পুরো বোটের ভেতরে, তাই না? একটা বাস পুরো চলে যায়, জিপ চলে যায় বোটের ভেতরে, আর পদ্মা নদী পার হয়ে যায়। আমার অভিজ্ঞতা আছে, আমার মনে পড়ছে তোমাদের সঙ্গে কথা বলার সময়। তো এত বড় বোট যখন জলে ভাসে, বোট জলে ভাসে, কিন্তু এক ফোঁটা জল কিন্তু তার ভেতরে ঢোকে না, যদি না কেউ হাত দিয়ে সেটাকে ফুটো করে। ঠিক সেরকম ভাবেই অনেক রকমের দুশ্চিন্তা মাথার পাশে বা চারপাশে ঘোরাফেরা করতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি তার দ্বারা প্রভাবিত হব, সেটা আমাকে বিরক্ত করতে পারবে না। এটা হচ্ছে বক্তব্য। এবং সেটা কিভাবে করব আমরা, সেটা আমরা জানতে হবে আমাদের। যেমন আহ তোমরা নাম শুনে থাকবে নাজি, নাজি যুদ্ধ হয়েছিল। নাজিরা একটা ইউরোপে একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি ক্যাম্পস ছিল। নাজি ক্যাম্পস মানে সেখানে একটি বিশেষ দেশের লোকেরা আরেক দেশের অন্যান্য জায়গার লোকেদেরকে ধরে রাখতে এবং অত্যাচার করত। আহ, তো সেই সময় আহ সেই কারাগারের ভেতরে সবাইকে অত্যাচারিত হতো, এবং সবাই ভাবতো যে আমরা আর বেরোতে পারবো না, আমরা এখানেই থেকে যাব, এবং আমাদের সবসময় কষ্ট পেতে হবে, এবং সবসময় হতাশা এবং চিন্তায় ওরা জড়গ্রস্ত থাকত। কিন্তু সেই নাজি ক্যাম্পে, একটি জনৈক নাজি ক্যাম্পে একজন ব্যক্তি ছিলেন। তিনি তার ঘরে সবসময় চক দিয়ে, তিনি সবসময় তার চক দিয়ে, চক মানে হচ্ছে স্লেট আর পেন্সিল দিয়ে হয় না, স্লেট আর চক, চক দিয়ে তিনি কি করতেন, তিনি সুন্দর সুন্দর প্রজাপতির ছবি আঁকতেন, সুন্দর সুন্দর প্রজাপতির ছবি আঁকতেন। এবং বাইরে সবাই চিন্তা করছে, তার সঙ্গে যারা রয়েছেন, একই গৃহে যারা রয়েছেন, তারা চিন্তা করতে আর পারছে না, সবসময় ভাবছে যে কিভাবে হবে, কিভাবে কি হবে, আমরা মারা যাব, আমরা বাঁচবো না। কিন্তু ও করতো কি, সবসময় চিন্তা করতো যে আমি একদিন না একদিন বেরোবই, এবং আমার জীবনে আমি আনন্দ পাবোই। এবং এই প্রজাপতিগুলোকে দেখে সে ভাবতো যে প্রজাপতি যেভাবে পিউপা থেকে কষ্ট করে বড় হয়ে পাখা মেলে সুন্দর প্রজাপতি হয়, আমি কিন্তু একদিন ওরকম সুন্দর প্রজাপতি হব। এবং হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই হয়েছিল। সেই ব্যক্তি সেই জায়গা থেকে বেরিয়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি একজন ভালো প্রবক্তাও হয়েছিলেন। এবং তিনি জানাতে পেরেছিলেন জগৎকে যে যখন আমরা খুব সহজভাবে আহ আমরা যখন কোনো পরিস্থিতিকে যদি সহজভাবে গ্রহণ করি এবং বোঝার চেষ্টা করি জিনিসটা কেন হচ্ছে, তাহলে এই চিন্তা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং তিনি বেরিয়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি একজন ভালো প্রবক্তাও হয়েছিলেন, এবং তিনি অনেক সুন্দর সুন্দর বইও লিখেছিলেন এই চিন্তার উপরে। শুধু তাই নয়, কিভাবে যে কোনো পরিস্থিতিতে চিন্তামুক্ত থাকা যায়। এই পরিপ্রেক্ষিতে জানাই যে চিন্তা হচ্ছে কিরকম, চিন্তা হচ্ছে একটা আহ জিনিস বা ব্যক্তিত্ব, যেটা আমাদের সঙ্গে রয়েছে সব সময়, এবং আমরা যত বেশি করে চিন্তা করবো সেটা তত বাড়তে থাকবে। একটা ছোট জিনিস যদি, বাবা আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন যদি ভাবো আমি এই জলের বোতলটা নিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন জলের বোতল, জলের বোতল দেখা যাচ্ছে, রাইট? এই জলের বোতলটা যদি আমি হাতে ধরে রাখি, কতক্ষণ হাতে ধরে রাখতে পারবো? হয়তো 5 মিনিট। তারপর এটা কিন্তু ভারী হতে থাকবে, এটা মনে হবে যেন কিছুক্ষণ পর পাথর হয়ে গেছে, তারপর মনে হবে দেওয়ালের মতো ভারী হয়ে গেছে, তারপরে মনে হবে যে পাহাড়ের মতো ভারী হয়ে গেছে, তারপরে মনে হবে পৃথিবীর মতো ভারী হয়ে গেছে, তারপরে ধরে রাখতে পারবো না। সেরকম চিন্তার সম্পর্কে বলা হয় যে ছোট জিনিসটাকে ছোট ভেবে যে এই উড়িয়ে দেওয়া উচিত, কিছু কিছু জিনিস সেটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। যত বেশি আমরা একটা জিনিস নিয়ে বেশি করে খোঁচা মারবো, খুঁচিয়ে ঘাট অতটা বাড়তে থাকবে, তত বেশি যন্ত্রণা আমার বেশি হবে। কিন্তু আমরা করি কেন? তার কারণ হচ্ছে এটা আমাদের জড় জগতের একটা দুর্গুণ। সেজন্য একটা ছোট্ট জিনিস, ছায়া দেখেছেন, ছায়া দেখেছো তোমরা? ছায়া, মানুষের ছায়া, মানুষ হয়তো 5 ফুট, কিন্তু যখন ছায়া পড়ে সেটাকে মনে হয় যেন 10 ফুটের ছায়া, বিশাল বড় ছায়া। চিন্তা হচ্ছে ওরকম। চিন্তা কিরকম? জিনিসটা খুব ছোট, চিন্তা করারই দরকার নেই, কিন্তু আমরা মনে করি যে না, এটা অনেক বেশি বড় আমার জন্য। সেই জন্য বলা হয়
অনেক সময় দেখেছো ওই টাট্টু ঘোড়া দেখেছো, টাট্টু ঘোড়া বাচ্চাদেরকে থাকে না, টাট্টু ঘোড়া, ঘোড়ার উপরে বাচ্চাদেরকে বসানো হয়। অনেক সময় একটা চেয়ার আছে, রকিং চেয়ার বলে, রকিং চেয়ার। রকিং চেয়ার দেখেছো তোমরা? রকিং চেয়ার, এটা এভাবে নড়ে, ওটা নড়ে কিন্তু কোথাও নিয়ে যাবে না তোমার, নড়ছে কিন্তু, টাক 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 নড়ছে, কিন্তু কোথাও নিয়ে যাবে না। তো চিন্তাটাকে অনেক সময় বলা হয় রকিং চেয়ারের মতো বা এই টাট্টু ঘোড়ার মতো, কাঠের ঘোড়ার মতো, যেটা নড়ছে কিন্তু কোথাও নিয়ে যাবে না আমাদের। এটা হচ্ছে চিন্তা। তো স্ট্যাটিস্টিক্স বলছে, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যানে দেখা গেছে সারা বিশ্বের মানুষের এবং চরিত্রের এবং বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে দেখা গেছে, এটা খুব ভালো করে মন দিয়ে শোনো, যে ছাড়া এই যে আমরা চিন্তা করি, এই চিন্তা সম্পর্কে বলা হচ্ছে যে 60% যে সমস্ত চিন্তা, অনেক সময় হয় না সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত কামড়ে থাকে, কি হবে কি হবে কি হবে, চাপ কামড়াতে থাকি আমরা, রাইট? কেন থাকি? কি হবে কি হবে কি হবে। কিন্তু বলা হচ্ছে পরিসংখ্যানে দেখা গেছে যে যতটা আমরা চিন্তা করি সেটা যদি 100% হয়, 60% কোনোদিন হবেই না যেটা আমরা চিন্তা করছি। 60% অফ আওয়ার ওয়ারিজ আর বেসলেস। যে সমস্ত চিন্তাগুলো আমরা করি, যেটা দুশ্চিন্তাগুলো বিশেষ করে যেগুলো করি, সেগুলোর 60% কোনোদিন হবেই না। 15% অলরেডি হয়ে গেছে, অলরেডি মানে হয়ে গেছে, তার উপরে আমার কোনো অধিকার নেই, যা হবার হয়ে গেছে হয়ে গেছে, হরে কৃষ্ণ, আর কিছু করার নেই, চিন্তা করে লাভ নেই। 60% হচ্ছে কোনোদিন হবেই না, 15% হচ্ছে হয়ে গেছে, তুমি আর কিছু করতে পারবে না। 17% হচ্ছে যে তারা এমন লোকেদেরকে নিয়ে আমরা চিন্তা করি যে তারা কোনোদিন পরিবর্তন হবে না। অনেক সময় বলে না, এত করে চিন্তা করলাম এই লোকটাকে নিয়ে, ওরে তুই এটা কর ওটা কর, কিছুই হলো না। তো এরকম লোকের সমাজেও আমরা অনেক সময় সময় নষ্ট করি সেই সমস্ত ব্যক্তিদের পেছনে। সেটা যে কেউ হতে পারে, আমি আর তার ভেতরে যাচ্ছি না। যাদের জন্য আমরা চিন্তা করি খুব, এর কি হবে এর কি হবে এর কি হবে। আমাদের কলেজে এরকম ছিল, স্কুলেও কিছু লোক ছিল, স্টুডেন্ট ছিল, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা চিন্তা করছি এর কি হবে এর কি হবে এর কি হবে, কিন্তু ওর হুঁশ নেই। বাংলা ভাষায় একটা কথা আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। তো সেরকম 17% যে চিন্তাগুলো যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা করি বা যে সমস্ত পরিবার পরিজনকে নিয়ে আমরা করি, তাদের পরিবর্তন সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। কেন? তারা সেরকম ব্যক্তি নয়, সেজন্য এই চিন্তাগুলো করা বেকার। মাত্র 8%, ভালো করে শোনো, 100-র মধ্যে মাত্র 8%, 8% হচ্ছে সত্যিকারের চিন্তা করার বিষয়। যেমন আমরা অনেক সময় চিন্তা করি দেশের কি করব, দেশের কি হবে। আচ্ছা, তোমার কিসের যোগ্যতা আছে দেশের ব্যাপারে চিন্তা করা? যারা চিন্তা করা তারা করছে। তোমায় বাবা, তুমি নিজের চরকায় তেল দাও না, আমার চরকাটা তো আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে সমস্যা। আচ্ছা, ওর কি হবে, ওর কি হবে? আরে বাবা, দুনিয়ার কি হবে তোমাকে চিন্তা করার কি দরকার আছে? তুমি নিজের ব্যাপারে চিন্তা করো, সেটা হচ্ছে সমস্যা। সেই রকম ভাবে দেখা যায় যদি 60 মানে 92% যে সমস্ত চিন্তাগুলো আমরা করি, সকালবেলা উঠে দাঁত কামড়াই, কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে, সেই 100% যে চিন্তা করি, দুশ্চিন্তা করি, তার মধ্যে 92%টা হচ্ছে বেকার চিন্তা। কেন চিন্তা করব? তার কারণ হচ্ছে চিন্তা করছি যেটা আমার স্বভাবগত হয়ে গেছে বলে চিন্তা করছি, এবং তার ফলে আমার ভবিষ্যতের সময় নষ্ট। মাত্র 8%, অনলি 8% হচ্ছে চিন্তা যেগুলো সঠিকভাবে চিন্তনীয়, চিন্তা করা উচিত। এবং তার উপরে আমাদের বর্তমান কালেও যে সমস্ত জিনিসগুলো আমরা দেখি, যে সমস্ত অসুবিধার আমরা সম্মুখীন হচ্ছি, তার কারণ হচ্ছে কলিযুগে এই সময় আরো চিন্তা বেড়ে গেছে আমাদের। তার কারণ হচ্ছে আমরা ভাবছি প্রযুক্তি অনেক বেড়ে গেছে, কিন্তু প্রযুক্তিও আমাদের চিন্তা বাড়িয়ে দিয়েছে অনেক। সে ব্যাপারে আমরা আলোচনা করব এবং দেখবো যদি কিছু থেকে আমরা বেঁচে থাকতে পারি। আর বিস্তারিত ভাবে যদি এই সমস্ত ব্যাপারে আমরা জানতে হয়, তাহলে আমাদের ডিওয়াইএস যে ডিসকভারি ইয়োরসেলফ সেমিনার, সেটা আমি সবাইকে বলবো
ইসকন ইউথ ফোরাম নন্দনকাননের তরফ থেকে যেটা সবার কাছে আনা হচ্ছে, সেটা তো নতুনরা যারা আছে তারা করনি, তারা অবশ্যই সেটা করবে। তো সেজন্য আমরা এখন চিন্তা করব, আমরা এখন কি নিয়ে আলোচনা করব, চিন্তা করব না, আমরা কি নিয়ে আলোচনা করছি। তো চিন্তা যদি এরকম হয় যে 92% হচ্ছে বেকার, তাহলে চিন্তাটা কিভাবে আটকাবো আমরা প্রভু, তাই না? সো হোয়াট ইজ দ্য সলিউশন? তো চারটে সলিউশন আমি দেবো। এখন আমরা সুরাহার দিকে যাচ্ছি। ওকে, রেডি? এতক্ষণ তো বুঝলাম যে চিন্তা করা উচিত নয়, চিন্তা কেন হয়, এবং কিভাবে চিন্তাটা হচ্ছে রকিং চেয়ারের মতো। চিন্তাটা হচ্ছে কিরকম না, পরিস্থিতি অনুযায়ী একজনের চিন্তা আরেকজনের কাছে অন্যরকম চিন্তা। এটাও আমরা দেখলাম, চিন্তা যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে কেউ ঢোকাচ্ছে ততক্ষণ আমার স্বাধীনতা রয়েছে চিন্তাটাকে না আনা। তো সেই জন্য প্রথম যে সুরাহাটা, যেটা বিভিন্ন ভাবে বিভিন্ন আচার্যরা এবং শাস্ত্রে বলছে, যেটা আমিও বলে থাকি, তোমাদের সামনে আমি উপস্থিত করতে চাই, সেটা হচ্ছে কি, যেটার ইংলিশ ভাষায় বলতে হলে বলতে হয় মাইন্ড ইওর মাইন্ড। মনকে লক্ষ্য রাখো, মন কি করছে। আমাদের মনকে আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিই। আমরা কিন্তু যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু পরিচালিত হই এখন অন্যদের দ্বারা। আমি একটা সোজা কথা জিজ্ঞেস করছি, উত্তর দেওয়ার এখানে দরকার নেই, তার কারণে এত আসতে থাকবে চ্যাট দরকার নেই চ্যাট বক্সে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কাকে কি খুঁজি এখন বলো তো? কি খুঁজি? যারা মন্দিরে থাকে তাদের কথা বলছি না, তারাও হয়তো খুঁজে একটা জিনিস, আমি জানি। আমরা সবাই মোবাইলটাকে খুঁজি, হরে কৃষ্ণ, আর মোবাইল কোথায় গেল, মোবাইলটা কই? সে মোবাইল খুঁজতে খোঁজার জন্য আমাদের সময় চলে যায় অনেক। কেউ কোথাও গেছে, চিন্তা করে এ একজনকে আনিনি, কে? আমার চার্জার, আরে চার্জার ছাড়া তো আমার নিজেরই চার্জ হবে না, হরে কৃষ্ণ। সেই জন্য আমরা দেখছি যে যে কোনো জায়গায় আমরা যাই না কেন, যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, ঘরে থাকি, কলেজে থাকি, স্কুলে থাকি, কাজের জায়গায় থাকি, আমরা কিন্তু অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হই। আমাদের হাতের যে রিমোট কন্ট্রোলটা, সেটা আমাদের হাতে নেই। আমরা অন্যরা আমাদের ব্যাপারে কি ভাবছে তার জন্য আমরা চিন্তা করি। আমাদেরকে নিয়ন্ত্রণ করছে কি আরেকজন। আমাদেরকে বলো এই টিপলাম রিমোট, হাসো, এবার কাঁদো, এবার চিৎকার করো, ও শান্ত হয়ে যাও। তা আমরা করছি কি, আমাদের যা কিছু, আমাদের নিজের স্বাধীনতা আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। এবং সেই জন্য বলা হচ্ছে মাইন্ড ইওর মাইন্ড, মনের ভেতরে কোন জিনিসকে আমরা ঢোকাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার জীবনটা কিন্তু পরিচালিত করছে কি আরেকজন, এবং সেই জন্য আমার চিন্তা বাড়ছে। আমি আরেকজনের যারা পরিচালিত হচ্ছে, এই জন্য মাইন্ড ইওর মাইন্ড চিন্তা করো প্রথম ক্ষেত্রে, যে আমি কি চিন্তা করছি। আমরা হয়তো এমন জিনিস চিন্তা করছি যেটা বাস্তবে নেই, সেই সম্পর্ক নেই, সেই বন্ধুত্ব নেই, সেটা স্বার্থের উপরে নির্ভর করে রয়েছে। কিন্তু আমি ভাবছি যে না, এটা 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 চলবে, এটা চলবে, কোনো অসুবিধা নেই। যেমন একটা গল্প বলি। একবার একটা ছেলে গ্রামে পড়ে, গ্রামের দিকে বিশেষ করে, বাংলাদেশে অনেক গ্রাম আছে তাই না, সুন্দর সুন্দর গ্রাম আছে। এই গ্রামের দিকে একটা ছেলে ভাবছে যে আজকে আমি স্কুলে যাব না। স্কুলে যাবো না তো কি করেছে, ওদের কাছে তিনটে মোষ ছিল ওদের বাড়িতে। তিনটে মোষ, মোষ মানে জানো তো, মোষ, গরু নয়, মোষ। তো তিনটে মোষ ছিল, তিনটে তিনটে মোষ ছিল। সে তিনটের মধ্যে লিখেছে একটাতে 1, 2 আর 4। কি লিখেছে? 1, 2 আর 4। এবার পরের দিন স্কুল ছুটি, এবার স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, স্কুল যখন বন্ধ আছে রাত্রেবেলা ঢুকিয়ে দিয়েছে তিনটে মোষকে। সে মোষের গায়ে লেখা আছে চক দিয়ে 1, 2 আর 4। তো পরের দিন সকালবেলা সবাই মিলে খুঁজছে, ওই ওই মানে স্কুলের প্রধান শিক্ষক থেকে সব শিক্ষকরা সকালবেলা এসেই দেখছে তিনটে মোষ ঘোরাফেরা করছে, এবং তিনটে মোষের মধ্যে নাম্বার লেখা আছে কি কি, 1, 2 আর 4। ওরা খুঁজছে কাকে? 3 নম্বরকে। কিন্তু 3 নম্বর নেই, ও পাঠিয়েছে তিনটেই, কিন্তু নাম্বারিং বা লিখেছে শুধুমাত্র কি, 1, 2 আর 4। 3 নম্বর কিন্তু নেই। কিন্তু সবাই খুঁজছে কি, না, 3 নম্বর। একটা বাংলা ভাষায় গান আছে, আমি অনেকদিন আগে শুনেছিলাম,
যা চেয়েছি কেন তা পাই না, যা পেয়েছি কেন আমি চাই না। হরে কৃষ্ণ। এটা মুখস্থ করতে হবে না, আমি যে বলছি আমার হঠাৎ মনে পড়ে গেল। আমরা অনেক সময় অনেক কিছু পাই, কিন্তু মন ভালো কি না এটা নেই। আহ, আমার আরো কিছু চাই। এই জন্য মাইন্ডকে চিন্তা করতে হবে, মনকে চিন্তা করতে হবে যে আমি সত্যি কি জিনিসটা চাই কি চাই না, এটাতে আমার লাভ হবে কি লাভ হবে না, যেটা আমার কাছে এটাতে আমি ঠিক আছে কিনা, যতটুকু আছে ঠিক আছে কিনা। যেমন আমার আমার এখন অনেকে আমার কাছে আসে, কংগ্রিগেশন মানে আমাদের ভক্ত সমাজ থেকে বাবা মারা আসে। বাবা মারা এসে আমাকে জিজ্ঞেস করবে যে প্রভু আপনার কাছে ইসকন ইউথ ফোরামে কোনো ভালো ছেলে আছে নাকি, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাই। আমি বললাম যে ওয়েল, আমার তো এটা কাজ নয় ছেলে জোগাড় করা আপনার মেয়ের জন্য। অনেক সময় আবার ছেলের বাড়ির লোকেরা আমার কাছে আসে, ভালো মেয়ে আছে প্রভু। আমি বললাম, আমি নিজেই বিয়ে করিনি, আমার ছেলে মেয়ে কেউ নেই, কিন্তু ওনারা চান যে একটা ভালো ছেলে বা একটা ভালো মেয়ে পাওয়া যায়। এবং আমি যখন মাঝে জিজ্ঞেস করি যে ঠিক আছে আপনি কিরকম কিরকম ছেলে চান, বা যারা পাত্রীর আহ, মানে ছেলেরা বাড়ি থেকে আসে তাদেরকে জিজ্ঞেস করি কিরকম মেয়ে চান, তো তারা যা ফর্দ ফর্দ মানে লিস্ট দেয় গুণের, সে একমাত্র কৃষ্ণরই আছে ওই গুণগুলো, আর কারণ নেই। একমাত্র কৃষ্ণেরই আছে সেই গুণ, একম এবং অদ্বিতীয়, উনি একা আর কেউ নেই। না ছেলেকে দেখতে সুন্দর হতে হবে, ভালো রোজগার করতে হবে, আমার মেয়ে চেঁচালে শান্ত থাকতে হবে, হরে কৃষ্ণ। তো এরকম। আর মেয়ে কিরকম চাই, গুণে লক্ষ্মী, হ্যাঁ গুণে সরস্বতী, যাই না, গুণে লক্ষ্মী আর রূপে সরস্বতী হতে হবে, দুর্গা হলে চলবে না। হরে কৃষ্ণ। সব ভালো গুণ থাকতে হবে তার মধ্যে। তো আমি তখন তাদেরকে দ্রৌপদীর কথা বলি। দ্রৌপদী দ্রৌপদী যখন পঞ্চ পাণ্ডবকে, মহাভারতে খুব সুন্দর ঘটনা আছে, যখন পঞ্চ পাণ্ডবকে উনি গ্রহণ করেছিলেন, কুন্তী বলেছিলেন যে তোমরা পাঁচজন মিলে বিবাহ করো, তখন দ্রৌপদী মাথায় হাত দিয়েছে এটা কি করে হয়। তখন কৃষ্ণ সেখানে এসেছিলেন, কৃষ্ণ এসে বলেছিলেন, ভগবান কৃষ্ণ এসে বলেছিলেন যে তুমি আগের জন্মে প্রার্থনা করেছিলে মহাদেবের কাছে। কি প্রার্থনা করেছিলে, যে আমার বর হবে নীতি শাস্ত্রতে নিপুণ, ন্যায় শাস্ত্রতে নিপুণ, ভালো ধনুর্ধর, ভালো গদাধর, সৌন্দর্যের প্রতিমূর্তি এবং ধৈর্যশীল। তো একটা মানুষের ভেতরে এত কিছু হতে পারে না। হরে কৃষ্ণ। তো সেই জন্যই পাঁচ পাণ্ডব রূপে তোমার মহাদেবের আশীর্বাদ তোমার সামনে এসেছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। তো সেরকম ভাবে মাইন্ড ইউর মাইন্ড কথার অর্থ হচ্ছে প্রথম যে সুরাহা, সেটা হচ্ছে কি যে আমার কাছে যেটা নেই, ঠিক আছে যেটা নেই কোনো অসুবিধা নেই, আমাকে সেটাই ভালোভাবে গ্রহণ করে নিতে হবে। এবং মনকে আমাদের বুঝাতে হবে, মনটা হচ্ছে একটা বড় জিনিস। ভগবান কৃষ্ণকে অর্জুন বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাদ বলভদ্রা। মন কিরকম, এটা একটা উদাহরণ দিচ্ছি। চিন্তা কেন বাড়ে আমাদের, বা আমরা কেন এই মনের দ্বারা এতভাবে প্রভাবিত হয়ে যায়। হাতি দেখেছো তোমরা? হাতি, হাতি কারা কারা হাতি দেখেছে? হ্যাঁ, তো হাতি কিন্তু বাঁধা থাকে কিভাবে জানো? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাতি কোথায় বাঁধা থাকে জানো? একটা ছোট্ট খুঁটিতে বাঁধা থাকে, ছোট্ট দড়ি দিয়ে। এবং সে কিন্তু ছিঁড়ে পালায় না, কারণ ছোট অবস্থা থেকে তাকে ওই খুঁটি আর দড়ির মধ্যে রেখে তাকে বোঝানো হয় যে কোথাও বেরোতে পারবে না। এবং সেই কারণ হেতু যখন সে বিশাল আকার ধারণ করে, তখনও কিন্তু সে ভাবে, তার মাথার মধ্যে ঢুকে গেছে, এটা মনের ভেতর ঢুকে গেছে, চিন্তার ভেতর ঢুকে গেছে কি, এটা হচ্ছে খুঁটি আর এটা হচ্ছে আমার পায়ের দড়ি, আমি কোথাও যেতে পারবো না। কিন্তু সে যদি চায়, আহ! একটা আওয়াজ করেই বেরিয়ে যেতে পারে, সবকিছুকে লন্ডভন্ড করতে পারে। কিন্তু তাকে ওইভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে খুঁটি আর হচ্ছে দড়ি, তুমি আর এর বাইসানে বেরোতে পারবে না। তার কারণ হচ্ছে তিনটে জিনিস এই পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করতে চাই। তার কারণ হচ্ছে যে আমরা যেভাবে নিজেরা দৃষ্টিভঙ্গি আমাদের হয়, সেইভাবেই আমরা দুনিয়াকে দেখি, বা সেইভাবে আমাদের চিন্তা প্রভাবিত হয়। যেটা আমি তিনটে উদাহরণ দেব তোমাদের।
যে এই যে এটা আলোচনা করছি আমরা, মাইন্ড ইওর মাইন্ড, যে মনের ভেতরে কি যাচ্ছে সেটা বুঝতে হবে। আমার দৃষ্টি যেরকম হবে ঠিক সেরকম ভাবেই আমি অনেকজনকে দেখব এবং জগৎকে দেখব। যেমন বলা হয় যে একবার দ্রোণাচার্য, প্রথম উদাহরণ হচ্ছে যে আমার দৃষ্টি যেরকম সেরকম ভাবে আমি আরেকজনকে দেখব। দ্রোণাচার্য যুধিষ্ঠির আর দুর্যোধনকে ডেকেছেন এবং ডেকে বলছেন যে দুর্যোধন, তুমি আহ তোমার থেকে ভালো একজনকে খুঁজে আন, তোমার থেকে একজনকে ভালো যে তাকে খুঁজে আন। কাকে বলছেন? কাকে বলছেন? দুর্যোধনকে বলছেন তোমার থেকে একজন ভালো কাউকে খুঁজে আন। তখন সেই কিছুক্ষণ পরে সারা দেশ ঘুরে এসে বলছে যে গুরুদেব, আমি আমার থেকে ভালো কাউকে দেখলাম না, আরে কৃষ্ণ, আমি হচ্ছি বেস্ট। তারপরে সেই প্রশ্নটিকে ঘুরিয়ে দিয়ে তিনি যুধিষ্ঠির মহারাজকে বলেন, যুধিষ্ঠির, তুমি এমন একজনকে খুঁজে আনো যে তোমার থেকে খুব নিম্ন স্তরের, মানে তোমার থেকেও, তোমার তোমার মতো নয়, তোমার থেকে খারাপ, বাংলা ভাষায় সোজা ভাষায় বলতে গেলে। যুধিষ্ঠির মহারাজ কিছুক্ষণ ঘুরে এসে গুরুদেবকে বললেন, আমি এমন কোনো মানুষকে পেলাম না যার মধ্যে কোনো ভালো গুণ নেই, যে আমার থেকে বেটার বা আমার থেকে ভালো নয়। সেজন্য এটাকে বলা হয় লেন্স। লেন্স, লেন্স মানে যে কি, ক্যামেরায় যেরকম লেন্স থাকে ঠিক সেরকম ভাবে মনের ভেতরে যে সমস্ত প্রবৃত্তিগুলো রয়েছে সেই অনুযায়ী আমি আরেকজনকে দেখি, এবং তার জন্যও কিন্তু আমার চিন্তা বা দুর্ভাবনা আমার বাড়তে থাকে। ঠিক সেরকম ভাবেই আমার মানসিকতা যেরকম হবে ঠিক সেরকম ভাবে আরেকজনকেও দেখবো, তার ভালো গুণগুলোকেও দেখবো এবং খারাপ গুণগুলোকেও দেখবো। আমি যেরকম সেরকম ভাবে আরেকজনকে দেখবো। আরেকটা উদাহরণ দিতে চাই। একজন ব্যক্তি, আহ বয়স্ক ব্যক্তি, সেটা গ্রামের একটা আহ পাঁচ মাথার মধ্যে দাঁড়িয়ে আছে গ্রামের সামনে। তো একজন পথিক এসেছে, পথিক এসে জিজ্ঞেস করছে যে বাবা, এই গ্রামের লোকেরা কেমন? তখন সেই পথিককে সেই বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞেস করছেন, তুমি যে গ্রাম থেকে আছো সেই গ্রামের লোকেরা কিরকম? তখন সেই পথিক বলছে, ওই গ্রামের লোকেরা খুব পাজি, খুব বদমাইশ, খুব দুষ্ট, খুব ঝগড়া করে। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলছেন, এই গ্রামের লোকেরাও তাই, খুব দুষ্ট, খুব বদমাইশ, খুব ঝগড়া করে, খুব অশান্তি প্রিয়। তো তো পথিক চলে গেছে। আরেকজন পথিক এসেছে, আর বৃদ্ধের পাশে নাতি দাঁড়িয়ে আছে, শুনছে দাদু কি বলছে। তো আরেকজন পথিক এসেছে, পথিক বলছে যে বাবা, এই গ্রামের লোকেরা কিরকম, এই গ্রামটা কিরকম? তখন সে পথিকে বলছে, তোমার গ্রামটা কিরকম? তিনি আবার প্রশ্ন করেছে, বলছে আমার গ্রামের, যে গ্রাম থেকে আমি, সেই গ্রামের লোকেরা খুব সহৃদয়, খুব ভালো, তারা খুব প্রতিবেশীদেরকে ভালোবাসেন, খুব স্নেহপরায়ণ। তখন সেই বৃদ্ধ ব্যক্তি সেই ব্যক্তিকে বলছে, এই গ্রামের লোকেরাও তাই, খুব শ্রদ্ধাবান, স্নেহপরায়ণ, প্রতিবেশীদেরকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে। তখন তার নাতি যখন সেই পথিক চলে গেছে বলছে, দাদু, এই গ্রামের লোকেরা কিরকম, তুমি দুজনকে দুরকম বললে কেন? তো তখন দাদু বলছে সেই ছোট বাচ্চাটাকে যে দেখো, কোন স্থান বা কোন পরিস্থিতি নির্ভরশীল নয় খারাপ কি ভালো, বা আমি যদি ভালোভাবে বোঝাতে চাই যে কোন গ্রাম খারাপ নয়, কোনো মানুষ খারাপ নয়, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা সেটাকে ভালো বা খারাপ করি। আমি যেরকম হব সেরকম চিন্তা আমার হবে। আমি যদি খুব হৃদয়বান হই তাহলে আমি সবাইকে দেখবো, খুব বিশ্বাসী হব। আমি যদি সবার উপরে বিশ্বাস, আমি যদি নিজে বিশ্বাস রাখি সবার উপরে, তাহলে আমি দেখবো যে আমার পাশের লোকেরাও খুব বিশ্বাসী। স্নেহপরায়ণ হলে আমি অন্যকেও স্নেহপরায়ণ দেখবো। ঠিক সেরকম ভাবেই জগৎ সম্পর্কেও আমরা ভাবতে পারবো জগৎটা কিরকম যদি আমাদের দৃষ্টিভঙ্গি জগৎ সম্পর্কে ভালো। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যে একবার একজন ব্যক্তি মানে বয়স্ক একজন ব্যক্তি, দাদু 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 বললে বোঝা যাবে, যে দাদু করেছে কি, ঘুমিয়ে আছে। তখন দাদুর নাতি করেছে কি, দাদুর নাকের ভেতরে যে গোঁপ আছে, নাকে যে গোঁপ, নাকের নিচে যে গোঁপ আছে, সেই গোপে গোবর লাগিয়ে দিয়েছে ঘুমিয়ে থাকা অবস্থায়।
এগুলো কিন্তু কেউ দুষ্টুমি করবে না, এটা একটা উদাহরণ স্বরূপে আমি বলছি। তারপরে বলবে যে অনঙ্গ মহাপ্রভু আমাদের এই দুষ্টুমি গুলো শিখিয়েছে, কিন্তু আমি তা বলছি না। আমি শুধু উদাহরণ স্বরূপে বলছি যে আমি যেরকম জগৎটাকে সেরকম ভাবতে থাকবো। তো সেজন্য বলা হয় যে ও যখন গোঁফে লাগিয়ে দিয়েছে কি গোবর, দাদু ঘুম থেকে উঠেছে, দাদু ঘুম থেকে উঠে বলছে এই ঘরে কিরকম গোবরের গন্ধ আসছে। নাতির কাছে গেছে, নাতিকে শুকেছে, বলছে তোর গা থেকে গোবরের গন্ধ আসছে। তারপরে বাড়ির ভেতরে দালানে গেছে, দালানে গিয়ে বলছে দালানেও গোবরের গন্ধ আসছে। তারপরে মাঠে চলে গেছে, মাঠে গিয়ে বলছে আজকে পুরো জগৎটাই গোবরের মতো গন্ধ বেরোচ্ছে, হরে কৃষ্ণ। কিন্তু সে এটা বুঝতে পারছে না, সে এটা বুঝতে পারছে না যে তার গোঁফে, নাকের নিচে যে গোঁফ আছে সেই গোঁফে লাগানো আছে গোবর। ঠিক সেরকম ভাবে অনেক চিন্তা আমরা করি, সেটা সম্পূর্ণ হচ্ছে মানসিক, এটা আমি বোঝাবার চেষ্টা করছি। সেজন্য প্রথম যে স্তর, আমাদের চরিত্র এবং নীতির উপরে ভিত্তি করে কিন্তু আমরা জগৎকে দেখি, চরিত্র এবং নীতির উপরে ভিত্তি করে আমরা আরেকজনকে দেখি, চরিত্র এবং নীতির উপরে ভিত্তি করে আমরা পরিস্থিতিকে বিচার করি, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ওয়ারি বা চিন্তা আমাদের মধ্যে আসে। তো সেজন্য বলা হচ্ছে দ্বিতীয় যে সুরাহা, সেটি কি না আমাদেরকে ইতিবাচক, ইতিবাচক পজিটিভ ডেভেলপ করতে হবে। পজিটিভিটি, পজিটিভিটি মানে ইতিবাচক চিন্তাকে আমাদের গ্রহণ করতে হবে। ইতিবাচক চিন্তাকে করতে হবে নাকি, যেটা আমাদের জন্য ভালো এবং যেটা ভালো সম্পূর্ণরূপে আমরা পজিটিভ থাকতে হবে, সবসময় সবসময় ইতিবাচক হয়ে থাকতে হবে আমাদের। আমরা যখন দেখি যেমন একজন একজন প্রবক্তা, তিনি প্রবচন দিচ্ছিলেন, তিনি একটা জায়গায় লেকচার দিচ্ছিলেন, ভালো করে শোনো এই ঘটনাটা, তাহলে বুঝতে পারবে যে সবসময় আমাদের ইতিবাচক হয়ে থাকতে হবে। ইউ হ্যাভ টু বি অলওয়েজ পজিটিভ। আমরা যখন কোনো হাস্য কৌতুক শুনি, তো একজন ভদ্রলোক গেছেন, ভদ্রলোক গিয়ে বলছেন একটি সভায় যে আমার আর আমাকে একজন প্রশ্ন করলো যে আমার বউর সঙ্গে আমার সম্পর্ক কেন ভালো। তা আমি বললাম যে আমি আমার বউর যখন, আমার আর আমার বউর যখন 25 বছরের বিয়ে হলো, তখন আমি ওকে ইন্ডিয়ায় নিয়ে যাই, এবং তারপর যখন আমাদের 50 বছর বিয়ে হলো, 50 বছরের বিবাহ বার্ষিকী হলো, তখন তাকে আমি ইন্ডিয়া থেকে ফেরত নিয়ে আসি আবার বাংলাদেশে। বোঝা গেছে? সেই জন্য আমাদের সম্পর্ক খুব ভালো আছে। বোঝা গেছে? 25 বছরে ইন্ডিয়াতে নিয়ে যাই, 25 বছর বিবাহ বার্ষিকীতে, 50 বছর বিবাহ বার্ষিকী থেকে ফেরত নিয়ে আসি। তো প্রথমবারে সবাই হাসলো খুব, এই একই জোক। কিছুক্ষণ পরে আবার এই একই হাস্য কৌতুক তিনি বলেছেন। তো সবাই বলছে যে যারা যারা বুঝতে পারেনি আগে, কারণ বোকারা আবার 3বার হাসে, একবার না বুঝে হাসে, একবার বুঝে হাসে, আর 3বার কিভাবে বোকার মতো আগে হেসেছিল সেটা শুনে বুঝে আবার হাসে। তো বোকারা 3বার হাসে। তো এই ভদ্রলোক 3বার নয় 4বার ধরে একই কথা বলে যাচ্ছে যে আমার বউকে আমি নিয়ে গেছিলাম 25 বছর বিবাহ বার্ষিকীতে, তারপরে 50 বছর বিবাহ বার্ষিকীতে ফেরত এনেছিলাম। তারপরে লোকে ভাবছে কি পাগল, একই হাস্য কৌতুক বারবার বলছে কেন। তো তখন তিনি বলছেন একটা খুব উন্নত কথা, একটা ভালো কথা বললেন, যে হাসির কথা যদি একবারের বেশি আমরা না বলতে চাই, তাহলে আমাদের জীবনের দুঃখের কথাগুলো আমরা বারবার ঘাঁটি কেন, বারবার কেন বোঝাতে চাই সবাইকে যে আমি খুব দুঃখে আছি, খুব চিন্তায় রয়েছি, আমি খুব কষ্টে রয়েছি। অনেকে বলে না, আমি যা জীবনে দুঃখ পেয়েছি ভাই কেউ পায় নাই। এটা যে একটা মায়া, কিরকম মায়া, যে সবাই ভাবে আমার জীবনে আমি সব থেকে বেশি দুঃখ পেয়েছি। তো সেজন্য বক্তব্য হচ্ছে যে ইতিবাচক চিন্তা করতে হবে আমাদের, তাহলে দুশ্চিন্তা ধীরে 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 লোপ পাবে। তো যে কোনো কিছুর পরিস্থিতি যদি আমার হয়েও থাকে, যদি চিন্তা আসছে, ছেড়ে দাও ওটাকে। আমাকে বুঝতে হবে 92% যে চিন্তাগুলো করি সেই বেকার, যে দুশ্চিন্তাগুলো সেগুলো বেকার, সেগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই, এবং আমাকে চিন্তা করতে হবে শুধু 8%-এর উপর। তো সেই জন্য আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে আমাদের আশা কি আর বাস্তবিকতা কি। তার জন্য যে মাঝখানে যে জায়গাটা, আশা
এবং বাস্তব পরিস্থিতির মাঝখানের যে জায়গাটা, সেটা হচ্ছে কি না স্ট্রেস। স্ট্রেসের বাংলা কি? আর স্ট্রেসের বাংলাতে চাপ, এবং চাপ থেকে আসে চিন্তা। এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটি, ওর মাঝখানে হয় স্ট্রেস বা ওয়ারি। মাথার মধ্যে এটা ঢোকাতে হবে আমাদেরকে যে আমি কি আশা করব। যেমন ইকোনমিক্স যারা পড়েছে তারা জানো, হোয়াট ইজ ডিমান্ড। ডিমান্ড মানে চাহিদা। কি চাহিদা? ইজ ইকুয়াল টু পারচেজিং পাওয়ার, ক্রয় করার ক্ষমতা। চাহিদা তখন চাহিদা হবে যখন আমার ক্রয় করার ক্ষমতা থাকবে। সেই জন্য আমাদেরকে ইতিবাচক হতে হবে। আমাদেরকে যে ভগবান অনেক গুণ দিয়েছেন, হ্যাঁ, আমাদেরকে যে ভগবান যে গুণগুলো দিয়েছেন, সেই গুণগুলোর উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এই জন্য কষ্ট পাই বা চিন্তায় পড়ে যাই অনেক সময়, বিশেষ করে যুব গোষ্ঠীর মধ্যে আমি দেখি যে ওর কাছে ওটা আছে আমার কাছে নেই, ও এরকম করছে আমি এরকম করছি কেন, আমি আমি ওর মতো হব। কাউকে কারোর মতো হবার প্রয়োজনীয়তা নেই। তোমরা যে যেরকম আছো সেরকম স্বয়ং সেইভাবেই তোমরা থাকো, কোনো অসুবিধা নেই, কারোর মতো হবার দরকার নেই। আমি একটা উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবো। অনেক সময় হয় না, আমি ওর মতো চলবো, ওর মতো হাঁটবো, ওর মতো কাশবো, ওর মতো হাঁচবো। নো নিড, কোনো দরকার নেই। ঈশ্বর প্রদত্ত কিছু জিনিস আছে যেটা আমরা নিয়ে জন্মাই, আর নিজের প্রচেষ্টায় আমি কিছু গুণ বা কিছু স্বভাব আমার মধ্যে আসে। তার বাইরে চিন্তা করার প্রয়োজনীয়তা নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, কারোর সঙ্গে কম্পিটিশন করার দরকার নেই, তার জন্যও চিন্তা বাড়ে আমাদের, পারে না? হ্যাঁ কি না? লেখার দরকার নেই এখানে, আমি শুধু বলছি। যেমন আমি বলছি, একটা অলিম্পিক গেম হচ্ছে, অলিম্পিক গেমে, যে অলিম্পিক চলছে তো এখন, অলিম্পিক গেম হচ্ছে, সে অলিম্পিক গেমে যে খেলা হচ্ছে সেখানে পশু পাখিদের অলিম্পিক হচ্ছে, পশু পাখিদের। তো পশু পাখিদের অলিম্পিক হচ্ছে, তো হাতি আর চিতা দুজনে নাম দিয়েছে খেলায়। চিতা নাম দিয়েছে কোথায়? না ওয়েট লিফটিং করার জন্য, ওয়েট লিফটিং মানে ভারী জিনিস ওঠাবার। আর হাতি নাম দিয়েছে কিসে? দৌড়ে, দৌড়ে দৌড়ে প্রাইজ পাওয়া। এবং 2 বছর দুটো অলিম্পিকে দুজনেই হেরে গেছে। তখন একজন বুদ্ধি দিয়েছে, ওরে হাতি, তুই ওয়েট লিফটিং এ নাম দে, আর ওরে চিতা, তুই দৌড়ে নাম দে। এবং তারপরে অলিম্পিকে হাতি জিতে গেছে, হরি বল। আর চিতাও দৌড়ে জিতে গেছে, হরি বল। হরি বল মানে আমরা যখন খুশি হই হরি বল বলি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের অ্যাকসেপ্টেন্স রাখতে হবে। আমাদেরকে মানতে হবে যে আমি ওর মতো নই, আমি আমার মতো। ভগবান আমাকে কিছু গুণ দিয়েছেন, এবং সেইভাবে যখন আমরা ইতিবাচক হবো যে আমি, যেমন আমি দেখতাম অনেক সময়, আমি যখন ছোট ছিলাম, আমি যখন ক্লাস 10 দিই, 10-এর পরে যখন সময় এলো আহ মানে পছন্দ করার যে কোন সাবজেক্ট আমি নেব, তখন পারিপার্শ্বিক ভাবে সামাজিক ভাবে আমার কাছে এরকম একটা মানে আমি একটা ভাব দেখলাম সবার মধ্যে, যে যে ভাবছে যে আহ কি বলে ওটাকে, সায়েন্স, কমার্স আর আর্টস, আমি জানি না বাংলাদেশেও নিশ্চয়ই তিনটে জিনিস থাকবে, বাণিজ্য, আর্টস মানে হচ্ছে কলা বিভাগ, এবং বিজ্ঞান, রাইট? তো আমি দেখতাম সবাই এরকম বলতো, এ কি নিবি, সায়েন্স, কমার্স, আর্টস? তাই আমি জানি কেন এরকম, কেন আর্টস, কমার্স, সায়েন্স? আরে সবার জন্য সবকিছু ভগবান তৈরি করেছে, ইটস ওকে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই কেউ যদি সায়েন্স নেয়, কোনো অসুবিধা নেই কেউ যদি কমার্স নেয়, কোনো অসুবিধা নেই কেউ যদি তৈরি থাকে আর্টস পড়ার জন্য। সবাই সব দিকে উজ্জ্বল হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এই যে চিন্তা করি, যে নেতিবাচক চিন্তা করি, অনেক ইতিবাচক নয়, এবং সেই জন্য আমাদের চিন্তা বাড়ে। অনেক সময় আমরা দেখি দুই ভাই বোন বা ভাই বোনেদের ভেতরেও একজন আরেকজনের মতো নয়, আরেকজন আরেকজনের মতো নয়, অনেক সময় আমরা এর দ্বারা প্রভাবিত হই, এবং সেখানে আমরা ভাবি যে আরে আমি ওর মতো নই, কেন আমি, আমি কেন বাংলা ভালো বলতে পারছি না, বা আমি কেন ইংরেজি ভালো বলতে পারছি না। ঠিক আছে, আমি হয়তো বাংলায় খুব ভালো বলছি, আমি হয়তো ইংলিশে একটু কাঁচা, তাই বাংলায় পড়াশোনা করবো। আর কেউ যদি ভাবে যে না আমি তামিল ভাষায় ভালো বলতে পারি, আমি তামিল ভাষায় ভালো করে পড়াশোনা করবো। কিন্তু
আমাদেরকে যে কোনো পরিস্থিতিতেই পজিটিভ থাকতে হবে। আমাদের আহ যে যেরকম ভাবে ভগবানের দ্বারা আশীর্বাদে পুষ্ট হয়েছে, তাহলে আমরা খুব ভালো থাকতে পারবো। তো মাইন্ড ইওর মাইন্ড, দ্বিতীয়টা হচ্ছে থিঙ্ক পজিটিভ, এটা হচ্ছে দ্বিতীয় সুরাহা। তৃতীয় সুরাহা হচ্ছে চাহিদা, যেটা আত্মনির্ভরশীল। আমি যেটা করতে পারবো, আমি যেরকম, আমি যেটা পারবো করতে সেটা আমি করব। এই জন্য অনেকে চিন্তা বাড়ে যে আমি ভাবি যে ওর মতো আমি করতে পারছি না কেন, কিন্তু আমার যেটা স্বভাবের মধ্যে রয়েছে, আমার যেটা চাহিদা, যেটা আমি পারবো, আমার আয়ত্তের মধ্যে রয়েছে, আমি তাতে সন্তুষ্ট থাকবো, কোনো অসুবিধা নেই। যেমন আমি একটা উদাহরণ দিই, গার্ডেন ফার্ম বলে একটা আছে, হ্যাঁ, গার্ডেন ফার্ম। গার্ডেন ফার্ম মানে এক ধরনের গাছ যেটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আবার একটা গাছ আছে চাইনিজ ব্যাম্বু বলে, যারা যারা বটানি পড়াশোনা করে তারা বুঝতে পারবে। 3 বছর ধরে 3 মাসের ভিতরে গার্ডেন ফার্ম, যে মানে ফার্ম যেটা, যে ঝোপ বা বুশ, সেটা 3 মাসের ভিতরে জঙ্গলে পরিণত হয়ে যায় কোথাও যেখানে লাগানো হয়। আর চাইনিজ যে ব্যাম্বু, যে চীন দেশের যে একটা একটা প্রজাতি আছে বাঁশের, সেটা 3 বছর জল দেওয়ার পর 3 মাসের ভিতরে, 3 বছর পর একসঙ্গে বাড়ে। এখন বক্তব্য হচ্ছে, কেউ যদি বলে যে বাবা এর তাড়াতাড়ি বেড়ে গেল, ও এত আসতে পারছে কেন, আর বাড়লে এত লম্বা হয়ে গেল কেন? কিন্তু দুটো আলাদা আলাদা প্রজাতি, দুটো আলাদা আলাদা স্বভাব, দুটো আলাদা আলাদা পরিস্থিতি, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, সে আলাদা থাকতেই পারে। কিন্তু আমরা ভাবি যে, যদি আমরা ভাবি যে আরে এটা কেমন করে হবে, না এটা ঠিক নয়। সেরকম ভাবে আমাদের জীবনেও আমাদের পরিস্থিতি, আমাদের ব্যক্তিত্ব, আমি আসবো এরপরে আরেকটা সুন্দর সূরা আছে যেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা যে যেরকম আছি সেরকম ভাবেই যা আমরা চাইছি সেটা যেন আমাদের আয়ত্তের মধ্যে থাকে, সেটা আমাদের খুব ভালো হয়। এবং চতুর্থ যে ব্যাপারে আমরা শুনছি বা জানছি, সেটা কি না, আমাদের কোনোদিন কারোর সঙ্গে তুলনা করা উচিত নয়। আহ, আমরা অনেক সময় ভাবি যে ও ওরকম, আমাকে ওরকম হতে হবে, এরকম, আমার এরকম হব না। তুলনা করার কোনো প্রয়োজনীয়তা নেই। কেন তুলনা করার প্রয়োজনীয়তা নেই? তুলনা হচ্ছে একটি নেতিবাচক, নেতিবাচক, নীতি মানে নেগেটিভ। এবং যেহেতু আমরা তুলনা করি একে অপরের সঙ্গে, বা কোনো পরিস্থিতির সঙ্গে, বা কোনো ব্যক্তির সঙ্গে, বা কোনো এই এরকম ও ওরকম, তাতে কি হয় না, আমাদের চিন্তা আরো বেশি প্রভাবিত হয় এবং বাড়ে। আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা যদি একটা মেশিনের যে অংশগুলো, যেমন ধরো স্ক্রু ড্রাইভার, স্ক্রু, তারপরে পাত, লোহার পাত, প্রত্যেকের এক একটা এক একটা কাজ আছে একটা বড় মেশিন। স্ক্রুর কাজ স্ক্রু করবে, স্ক্রু ড্রাইভারের কাজ স্ক্রু ড্রাইভার করবে, একটা কি বলে ওটাকে, স্প্রিং এর কাজ স্প্রিং করবে, এবং সবাই সবার কাজ করবে। এইভাবেই আমাদের এই পুরো পুরো জগৎটা চলছে বা চলবে। এইভাবে আমরা দেখি, বিশেষত আমরা প্রভাবিত হয়ে পড়ি এই সমস্ত জিনিসের মধ্যে। সেজন্য আমরা দেখি যে 4 প্রকারের ভাবে যদি আমরা ইতিবাচক হই, আমরা যদি চিন্তা করি যে মাথার মাথার মধ্যে আমরা কি ঢোকাবো না ঢোকাবো, বা আমরা কি জিনিস চিন্তা করব, এবং তারপরে যদি আমরা চিন্তা করি যে আমরা কোনো কারোর সঙ্গে তুলনা করব না, আমি যে জিনিসটা পেয়েছি আমার সামর্থ্যের মধ্যে যা আছে, আমার পুরো যেটা সম্ভব সেটা আমি করব, তাহলে আমি দেখবো যে আমি খুব ভালো আছি, আমার চিন্তা অনেক চলে গেছে। শুধুমাত্র আমি তখন চিন্তা করবো কার সম্পর্কে, যতটুকু 8%, 8% যেটা আছে সেটা নিয়ে চিন্তা করবো। আজকে আমি তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, তোমরা খুব ভালোভাবে চিন্তা করেছো, ভালো চিন্তা করেছো যে আজকে আমাদের ইসকন ইউথ ফেস্টিভ্যালে আসা উচিত। অনেকের জীবনের অনেক কিছু আমি দেখি যে একটা ছোট্ট ব্যাপারে মাথায় ঢুকে গেলে সেটা অনেক সুন্দর হয়ে যায়। এই ব্যাপারে আমি একটা কথা বলি যে দুজন ব্যক্তি সবসময় দুঃখী বা চিন্তিত। দুজন ব্যক্তি, দুটো প্রকারের ব্যক্তি, দুজন ব্যক্তি যদি আমরা দেখি সবসময় কষ্টে আছে বা দুঃখে আছে, এটা আমি নিজে দেখেছি। 1 নম্বর ব্যক্তি হচ্ছে সে যে ভাবে যে সবাইকে সন্তুষ্ট করে দেবে, আমি সবাইকে খুশি করব, কিন্তু এটা সম্ভব নয়, সে হচ্ছে মূর্খ। ইংরেজি ভাষায় একটা কথা আছে, ওয়ান হু ট্রাইস টু স্যাটিসফাই এভরিওয়ান স্যাটিসফাইজ নান। যে সবাইকে সন্তুষ্ট করতে চায়, পারতপক্ষে সে কাউকেই সন্তুষ্ট করতে পারে। এবার আমি সবাইকে খুশি করে দেবো,
তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে ভাবে যে আমি সবাইকে সন্তুষ্ট করব? তাহলে করতে যেও না, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। এবং দ্বিতীয় ব্যক্তি কে যে দুঃখী না, সে ভাবে যে একজন ব্যক্তি যদি সবাইকে সন্তুষ্ট করতে চায়, আরেকজন ভাবে যে আমাকে সবাই সন্তুষ্ট করে দেবে, সবাই আমার দ্বারা সন্তুষ্ট হবে। একটা হচ্ছে কি আমি সবাইকে সন্তুষ্ট করব, আর আমাকে আমি আমার দ্বারা সবাই সন্তুষ্ট হবে। কিন্তু আমার দ্বারা সবাই সন্তুষ্ট হবে না, আমি সবাইকে সন্তুষ্ট করে দেবো এটাও ভুল, আর আমার দ্বারা সবাই সন্তুষ্ট হবে সেটাও হবে না। একজন ব্যক্তি, আমার একটা ছেলে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, সে আমাকে বলছে যে প্রভু আমি তো ইউটিউব চ্যানেল খুললাম, কিন্তু আমি দেখছি যে আমার না 50টা লাইক দিয়েছে, লাইক 50টা লাইক এসেছে, কিন্তু দুটো ডিসলাইক এসেছে। ও চিন্তা করছে যে দুটো ডিসলাইক এলো কেন। তখন আমিও কি বলছি, আরে বাবা দুটো ডিসলাইক এসেছে বা কেউ কাউকে পছন্দ করেনি তো কি হয়েছে, 50 জন তোমাকে পছন্দ করেছে, হরে কৃষ্ণ। ও খালি বলছে না কেন ওই দুজন আমাকে দিল না, আলে তাদের ফোন করে জিজ্ঞেস করো। সেটা হচ্ছে আমাদের সমস্যা। এবং সেই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে আমি যে জিনিস দ্বারা তৈরি হয়েছি সেই জিনিসটাই কিন্তু আমার থেকে বেরোবে। যেন আমি উদাহরণ দিই, ভালো করে বোঝো, আমরা আলোচনা শেষের দিকে আসছি। এত কিছু আলোচনার পর যেটা আমি সব থেকে বোঝাতে চাইছি সবাইকে, এইগুলোর দ্বারা আমরা প্রভাবিত হয়ে দুশ্চিন্তা বা চিন্তা হয়। চিন্তা চিতা সমযুক্ত নাম বিন্দু মাত্র না বিশেষতা নির্জীব দহতি চিতা সজীব দহতি চিন্তা। কিন্তু আরেকটা ব্যাপারও আছে যেটাতে আমি আবার বলার চেষ্টা করছিলাম, যে আমাদের দর্শন এবং নীতি যদি খুব সুস্পষ্ট হয়, খুব পরিষ্কার হয়, এবং আমাদের যদি চরিত্র খুব সুন্দর হয়, নির্মল হয়, আমরা কোনো চিন্তার মধ্যে পড়বই না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আম আছে না, আম আম তোমাদের বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, ঠিক আছে, কাঁঠালের উদাহরণ দিচ্ছি। কাঁঠাল দিয়ে তো এখন অনেক কিছু বানাচ্ছে বাংলাদেশ, আমি শুনলাম। কাঁঠালের চিপস, কাঁঠালের দানা ভাজা, কাঁঠালের তরকারি, কাঁঠালের আচার, এঁচড়ের আচার। তা বাংলাদেশে গেলে খাওয়া যাবে না হয় প্রসাদ করে, তাই? তো কাঁঠাল যখন আমরা যদি চিপি, তো কাঁঠাল থেকে কিসের কিসের রস বেরোবে? কাঁঠালের। ঠিক সেরকম ভাবে আমকে যদি আমরা রস বানাতে চাই, আমকে যদি আমরা চিপি, তা আম থেকে কি বেরোবে? আমের রস। এবার কেউ যদি ভাবে না আমি আম চিপে কাঁঠালের রস খাবো, সেটা কি সম্ভব? সম্ভব নয়। যেমন একবার যার যেটা স্বাদ সেটা সেই স্বাদ থেকেই আসবে। রানী ভিক্টোরিয়ার কাছে একটা আম পৌঁছেছিল 3 মাস যাত্রা করার পর বিলেতে। তখন রানীটা পচে গেছে, খেতে পারেননি রানী। রানী তখন বলছেন ওখানকার একজন যিনি এখান থেকে গেছেন যে আম কিরকম খেতে, বলছে আম কিরকম খেতে, বলছে দাড়িতে, দাড়ি আছে না, দাড়ি হয়, দাড়িতে যদি তেঁতুল আর মিছরি মিশিয়ে দিয়ে দেয়া হয়, তারপর সেটা চাটলে যেরকম হবে সেটা হচ্ছে আম। হরে কৃষ্ণ। সেইভাবে কি আর আম খাওয়া যায়? আমাদের কত সৌভাগ্য যে আমরা ভালো ফ্রেশ আম খেতে পাচ্ছি। তা আমার বলার বক্তব্য খুব সোজা, সেটা হচ্ছে আমের থেকে আমের রস পাওয়া যায়, জাম থেকে জামের রস পাওয়া যায়, কাঁঠালের থেকে কাঁঠালের রস, আখের থেকে আখের রস। ঠিক সেরকম ভাবে আমি বা আমরা কোন পরিস্থিতিতে কিভাবে আমাদের অভিব্যক্তি হবে, কিভাবে আমি ব্যবহার করব পরিস্থিতিকে, কিভাবে আমি দেখব, সেটা নির্ভর করবে আমার ভেতরে কি জুস রয়েছে। এই জড় জগতে বর্তমান কালে দু রকমের দৃষ্টিভঙ্গি হয়। এক রকমের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাহ্যিক দৃষ্টিভঙ্গি, আমার চুলটা কিরকম, আমাকে দেখে লাভ নেই যারা যারা আছে এখানে, আমার আমার স্টাইল কিরকম চুলের, এই ওর চুলটা না হেভি, দারুণ দেখতে, হ্যাঁ আমার নাকটা কিরকম, আমার চশমাটা কিরকম পরেছি, আমি কোন গাড়িতে আসছি। লোকে এখন এটাকে বেশি ভাবে, বিশেষ করে এখনকার দিনে এবং জড় জগতে।
এটা হচ্ছে এক্সটার্নাল ইনভেস্টমেন্ট। আমরা এক্সটার্নালি চিন্তা করি যে কিভাবে ভালো গাড়িতে চড়বো, কিভাবে ভালো বাড়িতে থাকবো, কিভাবে করবো, এটা হচ্ছে এক্সটার্নাল, বাহ্যিক কি বলবো মানে সঞ্চয়। আরেকটা সঞ্চয় হচ্ছে আভ্যন্তরীণ সঞ্চয়। আভ্যন্তরীণ সঞ্চয় হচ্ছে যে ব্যক্তি জগতের জন্য কিছু করেছে, অন্যদের জন্য ভালো চিন্তা করে, অন্যদের উপকার করে, অন্যকে স্নেহ দেয়, ভালোবাসা দেয়, প্রেম দেয়, তাকে সবাই ভালোবাসে। সে হয়তো দেখতে সুন্দর নাও হতে পারে। যেমন আমি বলতে চাই, যেমন অনেক নেতারা আছেন, তারা হয়তো খুব একটা সুন্দর দেখতে নয়, যেমন নেলসন ম্যান্ডেলা, ভারতবর্ষের মহাত্মা গান্ধী, বা আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ, যার 125তম জন্মদিন উপলক্ষে আমাদের এই ইসকন ইউথ ফোরামের প্রোগ্রাম করা হচ্ছে আনন্দকানন থেকে। প্রভুপাদ ছিলেন 5 ফিট 3 ইঞ্চি, এবং প্রভুপাদ বয়স্ক 70 বছর বয়স, কিন্তু তাকে সবাই ভালোবাসছে, তাকে সবাই স্নেহ করেন, সবাই সম্মান করেন। কেন সম্মান করেন? তার কারণ হচ্ছে তিনি জগতের জন্য কিছু করেছেন। সেজন্য বাহ্যিক আমাকে কিরকম দেখতে বা আমি কিরকম চলি, কিরকম বলি, কিরকম কথা বলা হয়, সেটা বেশি মাহাত্ম্য দেবে না যখন পরিস্থিতি বিরূপ হবে, যেটা অর্জুনের হয়েছিল। অর্জুন যখন এত কিছু জানতেন, উনি বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারতেন, আলোকে নিয়ন্ত্রণ করতে পারতেন, কিন্তু যখন সামনে দেখছেন চিন্তায় পড়ে গেছেন। कार्पण्य दोषापहत्व स्वभाव पृच्छामि तं धर्म समुड्ड चेतः जश्रेयसन्निश्चितं भूय तन्मे शिष्यस्ते अंशादि मां तं प्रपण्यम। যে কার্পণ্য জনিত কৃপণতা বশত আমি চিন্তায় পড়ে গেছি, ও ও ও কৃষ্ণ, আমি বুঝতে পারছি না কি করব, আমার হাত থেকে আমার গান্ডিব পড়ে যাচ্ছে, আমার ধনুষ পড়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার হাত ঘেমে যাচ্ছে। কেন? কারণ আমার সামনে পিতামহের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা সমযুক্তা নাম বিন্দু মাত্রেণা বিশেষতা। তখন ভগবান একটা কথা বলেছিলেন, সেটি কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিকৃষ্ণেন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম সত্যদর্শনা। সেই একই সূত্র ধরে, সেই শ্লোকের সূত্র ধরে আজকে এই স্তনীয় প্রোগ্রাম, এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে যে আমরা যে চিন্তা করছি, অসুবিধার মধ্যে পড়ে রয়েছি, তার থেকে বাঁচার একটা সহজ পন্থা আছে। সেটা কি না? সেটা হচ্ছে আমাদের মনের ভেতরে, আমাদের ভেতরে ভালো জিনিস ঢোকাতে হবে। অভ্যাস যোগিনা, ভগবান বলছেন ভগবদ গীতায়, আমরা যখন প্র্যাকটিস করব, কৌমারত আচরত প্রজ্ঞ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযমাতেন্দ্রিয়। যা কিছু আলোচনা করলাম তার সার বস্তু হচ্ছে, আমরা এখন, তোমরা সবাই এখন যুবক যুবতী ইউথ ফোরামের সঙ্গে যুক্ত হতে এই জন্য বলছি, তাহলে বুঝতে পারবে যে পারিপার্শ্বিক জিনিসগুলো রয়েছে যার জন্য আমাদের চিন্তা হয়, আভ্যন্তরীণ আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে আমরা এই চিন্তা থেকে দূরে থাকতে পারবো। সেই জন্য ভগবান একটা শব্দ বলছেন, যেটা আমরা চিন্তা বলেছি, চিতা বলেছি, আর একটা শব্দ বলছি, সেটা হচ্ছে চিন্তন। অনন্ত চিন্তয়স্ত মা। চিন্তন কথার অর্থ হচ্ছে ভগবত চেতনার কথা। যত বেশি করে আমরা ভগবত চেতনার মধ্যে থাকবো, তত বেশি করে আমরা বুঝতে পারবো যে জড় জগৎটা কিরকম। এ দ্বারা প্রভাবিত হয়ে না হলে চলবে না, এ দ্বারা প্রভাবিত হবার দরকার নেই। কেউ খুব রেগে রয়েছে, কেউ বলছে যে এই কেন এটা করছে না, ওটা কত করছে না, ভগবত করুণার মধ্যে যখন কেউ থাকে চিন্তা করতে পারবে, আরে আমার চিন্তা করার দরকার নেই। যেমন কিছুক্ষণ আগে আমাদের ভক্তরা কীর্তন করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছেন চিন্তা থেকে বেরিয়ে যাবার জন্য। সে বিষয়ে বিস্তারিত ভাবে, সুন্দর ভাবে ইসকন ইউথ ফোরামের ভক্তরা যখন তোমাদের সঙ্গে যুক্ত হবে, তোমরা সেটা করতে পারো। সেই জন্য আমরা চাই, চিতা একবার জ্বালায় শরীরকে, চিন্তা বারবার জ্বালায়। সে চিন্তা থেকে বেরোবার উপায় আমরা অনেক কিছু আলোচনা করলাম। মনের ভেতরে সেই জিনিসকে ঢুকতে দাও, সেটা তোমার নিজের জীবনের প্রয়োজনীয়তা আছে। আমরা এই বিষয়ে আলোচনা করলাম যে কোন জিনিসটা আমাদের দরকার, কোন জিনিসটা আমাদের দরকার নেই। আমাদের সীমাটাকে বন্ধ করতে হবে, বুঝতে হবে যে আমি কে, এবং যেভাবে আমাকে ভগবান তৈরি করেছেন তার মাধ্যমে এর সঠিক ব্যবহার করে, আমি কারুর দ্বারা তুলনা করে নয়, কারুর দ্বারা প্রভাবিত হয়ে নয়, আমি আমার দ্বারা চলতে পারবো। এবং অন্তিম আমরা এটা আলোচনা করলাম
সব থেকে সুন্দরভাবে আমরা চিন্তা মুক্ত হতে পারবো যখন আমরা আভ্যন্তরীণ উন্নতির কথা চিন্তা করব, এবং সেটাকে বলা হয় চিন্তন। চিন্তন কথার অর্থ হচ্ছে, না আমি শুভ চিন্তা করছি কার কথা? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গথোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষ সবাজ্যন্তর শুচিহি। যেই মুহূর্তে আমি চিন্তা করছি গোবিন্দ মুকুন্দ মাধব মুরারি রাম জগন্নাথ, সেই মুহূর্তে আমরা বাহ্যিকভাবে এবং আবদ্ধভাবে শুদ্ধতা লাভ করছি, তখন আমার আর কোনো ভয় নেই। সেজন্য একটা সুন্দর গান আছে, কি গানটা? আহ রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, এই শিক্ষা দিয়া সব নতিয়া নদিয়া যাচ্ছে নেচে গৌর নিতায়। কৃষ্ণ বা ভজ, খুব সুন্দর আছে, এই মাত্র ভিক্ষা চাই। কৃষ্ণ বলো সঙ্গে চলো। কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, বাস। সেইভাবে যখন আমরা দেখি, যে এইভাবে যখন আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি, এবং যুবক অবস্থায় সব থেকে বা যুবতী সব থেকে বেশি সুযোগ আমাদের, যেটা ইসকন ইউথ ফোরাম দিচ্ছে, সেজন্য আমিও দেখেছি, আমি আজ থেকে 25 বছর আগের অনঙ্গ মোহন আর আজকের অনঙ্গনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি হয়তো কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে একটু চিৎকার করে উঠতাম, রেগে যেতাম, এখন অতটা রাগি না। কিন্তু সেই রাগের পরীক্ষা করবে না আমার, কিন্তু তাহলে কিন্তু রাগ দেখাবো। কিন্তু বিশেষত ভাবে আমি বুঝতে পারি এখন পরিস্থিতি অনুযায়ী যে এর উপরে রাগ করে কোনো লাভ নেই, কারণ এই চেঞ্জ হবে না, বা কতটুকু রাগ করলে কাজ দেবে। সেজন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন, তেষাং সতত যুক্তা নাম ভজতাং প্রীতি পূর্বকম তদামি বুদ্ধি যোগং তং ইয়েন মামু প্রজন্তিতে। যেটা বলছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। আমরা খালি চিন্তা করছি সবসময়, আমরা দৌড়াচ্ছি, কাউকে জিজ্ঞেস করছে কোথায় দৌড়াচ্ছ, জানি না, সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। হ্যাঁ, তোমার আমার ফোন দরকার, কারণ আমাকে একজন বলছে, আমাদের এখানে একটা ছোট্ট স্টুডেন্ট আছে নতুন, ও আমাকে বলছে আমি খুব রাগ করেছি বাবা আমার উপর। আমি কেন? না আমাকে অ্যান্ড্রয়েড ফোন দেয়নি। আমি, তোমার অ্যান্ড্রয়েড ফোন এখন দরকার নেই, তুমি তো ক্লাস 9-এ পড়ো, তুমি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কি করবে? তুমি তোমার ছোট ফোনেই হয়ে যায়। তো জড়জগতে অনেক ভাই আমাকে বলবে এটা চাই ওটা চাই এটা চাই ওটা চাই, আর আমি তার জন্য চিন্তা বাড়বে। যত কম জিনিস আমরা রাখবো বাহ্যিক ভাবেও এবং আভ্যন্তরীণ ভাবে, গভীর জিনিসকে আমরা যখন গ্রহণ করব, তখন বাহ্যিক চিন্তাধারা বা দুশ্চিন্তা আমাকে স্পর্শ করবে না। সেজন্য আমি তোমাদেরকে কংগ্রাচুলেশন বা অভিবাদন করতে চাই যে এত সুন্দর ইউথ ফেস্টিভ্যাল, যেটা আমরা চট্টগ্রামে করে থাকি সাক্ষাতে, কিন্তু সেটা সম্ভব নয় প্যান্ডেমিকের জন্য। কিন্তু কোনো চিন্তা নেই, ডোন্ট ওয়ারি, স্টার্ট লিভিং। কিন্তু কেউ কি আমাদেরকে আটকাতে পেরেছে? আমরা এসেছি, আমরা যে যেখানে আছি ঘরে বসে বসেই আমরা অনুষ্ঠান দেখতে পেরেছি, কোনো টিকিট নেই, আর আমাদের ওজনও বাড়বে না, কারণ প্রসাদও নেই, বা ভার্চুয়াল প্রসাদ সব জায়গায়, রাইট? সেজন্য সব দিকটার ভালো দিকটা চিন্তা করতে হবে, যুধিষ্ঠির মহারাজের মতো। চিন্তা করে লাভ নেই। ইংরেজি ভাষায় একটা কথা আছে, when the tide goes down you can understand who is naked. যখন জলের স্রোত নেমে যায়, কে উলঙ্গ সেটা বোঝা যায়। যখন সবকিছু ঠিক চলছে, সবাই ভালো থাকে, ও চলছে সবকিছু, এখানে ঘুরছি ওখানে ঘুরছি, কিন্তু যখন সবকিছু ঠিক চলে না, তবু যদি কেউ ঠিক থাকে, তাহলে বুঝতে হবে এই মানুষটার দম আছে, সে ভালোভাবে বুঝতে পেরে গেছে যে জীবনে কি করতে হয়। তো প্যান্ডেমিকে ওরকম মনে হতে পারে যে প্যান্ডেমিকে সব বন্ধ হয়ে গেছে, এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, কিন্তু প্যান্ডেমিকে এটা কি চিন্তা করা যায় যে আমি সবসময় বলি এটা, যে প্রভু আমরা ঘরে বন্দি হয়ে গেছি। আমি বলি ঘরে বন্দি নেই, আমরা ঘরে আশ্রয় পেয়েছি গৌরনিতাইয়ের কাছে, বা আমরা আশ্রিত হয়েছি ঘরে, ভগবানের কাছে আমরা আশ্রয় পেয়েছি, পড়ার সুযোগ পেয়েছি। আমার 3 মাস আগে, তোমাদের জানাই, আমার 3 মাস আগে কোভিড হয়েছিল। আমি আমি কোভিড পজিটিভ হয়েছিলাম, এবং আমি প্রায় 20 দিন 22 দিন একটা ঘরের ভেতরে ছিলাম। তো আমাকে 3 বেলা প্রসাদ দিয়ে যেত আমি ওষুধ খেতাম, ঘরে থাকতাম, এবং আমি আবার চৈতন্য চরিতামৃত পাঠ করা শুরু করি, আবার পুনরায় আমি লেকচার শুনি, হারমোনিয়াম প্র্যাকটিস করি, এবং আমি অনেক লেখালেখির কাজ চালু করেছি, এবং অনলাইনে ক্লাস দিতাম। আমি তাই ভাবতাম যে 20 দিন
এত ভালো গেছে যে আমি শুধুমাত্র কৃষ্ণের সঙ্গে ছিলাম, আই ওয়াজ অনলি উইথ কৃষ্ণ। তো কেউ ভাবতে পারে এই জন্য দৃষ্টিভঙ্গি আমাদের আলাদা করতে হবে। অবশ্যই বেরিয়ে এসে আরো ভালো লেগেছে, আরে কৃষ্ণ আমি ভগবানকে দর্শন করতে পেরেছি, ভক্তদের সঙ্গে থাকতে পেরেছি, কিন্তু যে জায়গায় আমি পরিস্থিতির মধ্যে রয়েছি সেটাকেই আনন্দের মধ্যে ভগবানের কৃপা হিসেবে যদি আমরা ধরতে পারি, তাহলে কোনো চিন্তা নেই, আর এভরিথিং ইজ ওকে। সেইভাবে আমাদের সবাইকে যখন আধ্যাত্মিক ভাবে আমরা কোনো জিনিসকে দেখবো, সব ব্যাধির বালাই বলবে পালাই পালাই, সব ঝামেলা আমাদের মিটে যাবে। আমি তোমাদেরকে আবার বলবো, ইসকন ইউথ ফোরামের তরফ থেকে যে 6 সেশন কোর্স, সেটা খুব সুন্দর। আমরা এবং ভক্তি বিজয় ভাগবত মহারাজ এবং ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আমরা শুরু করেছিলাম প্রায় 20 বছর আগে, কিন্তু সেটা খুব সফলতা লাভ করেছে। এটা খুব ভালো, সারা বিশ্বে হয়। আমি কলকাতায় করাই, বিভিন্ন জায়গায় করাই, তো সেটা তোমরা অবশ্যই অংশগ্রহণ করো। আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মন্দির থেকে তোমাদের সবার জন্য প্রার্থনা করি, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, খুব সুন্দর থাকো, তোমরা সুস্থ থাকো, সব চিন্তা দূরে পালিয়ে যাক, এবং তোমরা চিন্তন করার মাধ্যমে নিজের এবং জগতের কল্যাণ সাধন করো। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।